বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা খাদ্য, পুষ্টি এবং পরিপাক নিয়ে আলোচনা করছি। আমাদের এই অংশে আজ আমরা খাদ্য কিভাবে পাকস্থলীতে হজম হয় এবং বিভিন্ন গ্রন্থি কিভাবে এই হজম প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এর উপর আমরা ইনশাআল্লাহ সার্বিক আলোচনা করব। তো আশা করছি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা পুরো হজম পরিপাক প্রক্রিয়া কি আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। আলোচনার শুরুতেই আমরা প্রথমে এই পৌষ্টিক বিভিন্ন অংশগুলোর সাথে একটু পরিচয় হওয়ার চেষ্টা করি। ফার্স্ট অংশ আমাদের শুরু হলো মুখ গহ্বর থেকে, এটি শুরু। তো আমাদের এই মুখ গহ্বরের অংশে মূলত কি আছে? আমরা যদি মুখ গহ্বরের অংশটি দেখি তাহলে সেখানে জিহ্বা, দুই পাশে তোমার লালা গ্রন্থি, যেখান থেকে খাদ্য যদি আমরা গ্রহণ করি তাহলে সেটি লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালার সাথে মিশে খাদ্যগুলো অপেক্ষাকৃত লালাযুক্ত, পিচ্ছিল এবং তরল হয়ে আসে, যেগুলো গলবিলের মাধ্যমে গলাৎকরণে আমাদের অনেক বেশি সহজ হয়। গলবিল থেকে খাদ্যগুলো অন্ননালীতে পৌঁছে, অন্ননালীর পর এই খাবারগুলো পৌঁছে হলো পাকস্থলীতে। অন্ননালী গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত এই অন্ননালীর মধ্য দিয়ে খাবারটা যখন পাকস্থলীতে পৌঁছে, সেখানে পেশিগুলোর মধ্যে এমন একটা সংকোচন প্রসারণ ক্রিয়া ঘটে যে খাদ্য প্রবেশ করার সময় পেশিগুলো প্রসারিত হয়, আর খাদ্য যেখান থেকে প্রস্থান হয় সেই অংশটা সংকুচিত হয়ে আসে। এরপর পাকস্থলীতে যখন খাবার প্রবেশ করে তখন সেখানে গিজার্ড পেশি বহুল অংশ থেকে গ্যাস্ট্রিক রস নিঃসরণ হয়, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো দুটা। প্রথমটি হলো খাবারের সাথে যদি কিছু জীবাণু থাকতেই পারে এগুলোকে মেরে ফেলতে সাহায্য করে, আর দ্বিতীয় হলো অ্যাসিডীয় পরিবেশ তৈরি করা, যেটি খাদ্য হজমের জন্য সেখানে সহায়ক হয়। এরপরে পাকস্থলীর গিজার্ড পেশিগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যগুলোকে পিষে পাকমণ্ডে রূপান্তর করে এবং সেই পাকমণ্ডকৃত খাদ্য আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং পরিপাকের যে পরবর্তী প্রক্রিয়া সেটি অগ্রসর হয়। আমরা এই প্রক্রিয়াটি বিবরণের পূর্বে আমরা কিছু কিছু অংশ, অর্থাৎ যে অঙ্গগুলোর মাধ্যমে এই পরিপাক প্রক্রিয়াটি ঘটে সেই অঙ্গগুলোর কিছু পরিচয় আমরা একটু দেখি। ফার্স্ট অংশ আছে যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। তো ক্ষুদ্রান্ত এটি পাকস্থলীর পরে লম্বা পেঁচানো নালী বিশেষ এর তিনটি অংশ আছে, ডিওডেনাম, জেজুনাম এবং হলো ইলিয়াম। তো এই যে নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিওডেনাম, জেজুনাম এবং হলো ইলিয়াম। ক্ষুদ্রান্তের ডিওডেনাম অংশে পিত্তথলি থেকে পিত্তনালী আসে মেশে, অন্য থেকে অগ্নাশয় থেকে তোমার অগ্নাশয় নালী এসে এখানে মেশে। পিত্তথলির মাধ্যমে যকৃৎ পিত্তরস এই ক্ষুদ্রান্তে প্রেরণ করে, অন্য থেকে অগ্নাশয় রস ডিওডেনামে আসে মেশে এবং সেখানে এই রসগুলোর মধ্যে থাকা যে বিভিন্ন এনজাইম সেগুলো খাদ্যগুলোকে হজম করতে কিন্তু সাহায্য করে। হজমকৃত খাদ্যের অংশ পরবর্তীতে যদি ভিলাই অংশে গিয়ে সেখানে ভিলাস নামক বিশেষ অঙ্গগুলোর মাধ্যমে এটি শোষিত হয়। আমরা এই পুরো প্রক্রিয়াগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত করবো। এখন শুধুমাত্র এই অঙ্গগুলোর বিবরণটা আমরা একটু দেখে নিই। এরপরে বৃহদান্ত, এটির একটু বিবরণ দেখি। এটি ইলিয়াম থেকে বায়ুপথ পর্যন্ত বিস্তৃত। এটা বেশ প্রশস্ত এবং বড়। এর ভিতরের অংশতে প্রচুর পরিমাণে শোষক অংশ আছে যারা পানি, খাদ্য লবণ এবং ভিটামিন অংশকে শোষণ করে থাকে। এখানে সাধারণত তিনটি অংশ আছে, একটি হলো সিকাম, তারপরে আছে হলো কোলন, এরপরে আছে হলো মলাশয়।
সিকামের সাথে অ্যাপেন্ডিক্স নামক একটা বিশেষ ধরনের প্রবৃদ্ধিযুক্ত একটি অংশ থাকে। বৃহদান্তে মূলত পানি শোষিত হয়ে মলের অংশটি সেখানে জমা হয়ে থাকে। একটা নির্দিষ্ট সময় পর এর অনুভূতি মস্তিষ্কে পৌঁছলে তখন আমরা এই মল নিষ্কাশনের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকি। আর মলগুলো পরবর্তীতে পায়ুপথ দিয়ে কিন্তু বের হয়ে চলে আসে। এখন পৌষ্টিক গ্রন্থিগুলো আমরা একটু পরিচয় দিই। তাহলে পৌষ্টিক যে অঙ্গগুলোর মধ্যে পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, এই তিনটির বিবরণ আমরা পড়লাম। এখন দেখবো হলো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে ফার্স্ট হলো লালা গ্রন্থি। এই লালা গ্রন্থি আমাদের মুখ গহ্বরের মধ্যে এটি অবস্থিত। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি আছে, 2 কানের সামনে এবং নিচে 1 জোড়া, আর চোয়ালের নিচে 1 জোড়া। তো ফার্স্ট অংশের নাম হলো প্যারোটিড গ্রন্থি, আর তারপরের অংশের নাম হলো সাব ম্যাক্সিলারি। চিবুকের নিচে এক অংশ আছে যেটা সাব ল্যাঙ্গুয়েজ গ্রন্থি আর কি, ল্যাঙ্গুয়াল গ্রন্থি। এগুলো পৃথক পৃথক ভাবে নালীর মাধ্যমে বাহিরে উন্মুক্ত থাকে এবং এই অংশতে প্রচুর পরিমাণে লালা নিঃসৃত হয়। এই লালার অংশে টায়ালিন নামক এনজাইম থাকে, যেটি শর্করা জাতীয় খাদ্যকে আংশিকভাবে হজম হতে সাহায্য করে। লালা গ্রন্থির পর আমাদের পরিপাক গ্রন্থির কাজে যে অঙ্গটি সবচেয়ে বেশি ইফেক্টিভ ভূমিকা নেয় সেটি হলো যকৃৎ। মানবদেহে এই অঙ্গটি সবচেয়ে বড় গ্রন্থি এবং এটার যে কার্যক্রম সেটি কিন্তু অনেক অনেক বেশি বিস্তৃত এবং এখান থেকে নিঃসৃত পিত্তথলি থেকে যে পিত্তাশয় পিত্তরস নিঃসৃত হয়, এটার কাজ হলো দুটা। একটা হলো তোমার অম্লীয় ভাব প্রশমিত করে, আরেকটি হলো তোমার চর্বি জাতীয় খাদ্য কণাগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে। এটি তিতা স্বাদযুক্ত হয়ে থাকে এবং এটি অগ্নাশয় নালীর সাথে মিলিত হয়ে এটি যকৃৎ অগ্নাশয় নালীর মাধ্যমে ডিওডেনামে গিয়ে এটি উন্মুক্ত হয়। এই মোটামুটি আমাদের গ্রন্থিগুলোর পরিচয়। তো আমরা এরপরে দেখব যকৃতের কাজটা কি। যকৃতের কাজ হলো মূলত পিত্তথলির মাধ্যমে পিত্তরস তৈরি করা, তারপরে কোলেস্টেরল কন্ট্রোলে সাহায্য করা। এছাড়াও পরোক্ষভাবে সারা জীবদেহে যে পরিমাণ খাদ্য হজম প্রক্রিয়া শেষে মূল অংশ আসে তার বন্টন প্রক্রিয়াতে কিন্তু এটি সাহায্য করে। অতিরিক্ত খাদ্যের অংশ গ্লাইকোজেন রূপে এটি সঞ্চয় করতে সাহায্য করে। পিত্তরসের অভাবে কিন্তু দেখা যায় যে অম্লীয় ভাব প্রশমিত হয়ে ক্ষারীয় পরিবেশ তৈরি করতে ব্যাহত হয়। সেক্ষেত্রে রোগীকে কিন্তু বাড়তি অ্যান্টাসিড জাতীয় ওষুধ গ্রহণের মাধ্যমে এই ক্ষারীয় ভাব ফিরিয়ে নিয়ে আসতে হয়। সুতরাং পিত্তরস তৈরি করার মাধ্যমে চর্বি জাতীয় খাদ্যগুলোকে ভেঙে ফেলা অথবা ক্ষারীয় পরিবেশ তৈরি করে তোমার ক্ষুদ্রান্তে খাবারগুলো হজম করাতে কিন্তু এই পিত্তরসের কোনো বিকল্প নেই। এর বাহিরে আমরা আরো যে বিষয়গুলো দেখবো সে হলো অতিরিক্ত যদি অ্যামাইনো অ্যাসিড যকৃতে আসে তাহলে সেগুলো যকৃৎ আবার কি করে বিক্রিয়ার মাধ্যমে সেগুলোকে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড, এই যে আমরা ইউরিয়া এবং ইউরিক অ্যাসিডে পরিণত করে অ্যামোনিয়া রূপে নাইট্রোজেন ঘটিত বর্জ্য রূপে এই পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া হয়। এরপর স্নেহজাতীয় পদার্থগুলো শোষণে কিন্তু যকৃৎ সাহায্য করে। রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনের কিছু অংশ গ্লুকোজে রূপান্তর হয় এবং রক্ত স্রোতে মিশে তাকে শক্তি যোগাতে সাহায্য করে। এর মাধ্যমে কিন্তু আমাদের দেখা যায় যে গ্লুকোজের মাত্রা শরীরে নিয়ন্ত্রিত হয়, ফলে ডায়াবেটিস হওয়ার যে আশঙ্কা সেটি অনেক কমে যায়। তো মোটামুটি আমাদের এই যকৃৎ অংশের ভূমিকাগুলো আমরা দেখলাম। এরপরে দেখবো অগ্নাশয় অংশ। আমাদের হজম ক্রিয়াতে যে অঙ্গ থেকে তোমার বিভিন্ন রকম এনজাইম নিঃসৃত হয়, অগ্নাশয় তার মধ্যে অন্যতম। অগ্নাশয় থেকে একাধারে তোমার এনজাইম এবং রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণকারী হরমোন এটি দুটোই নিঃসরণ করে। অর্থাৎ এটি হলো তোমার কি হরমোন নিঃসরণ করে মনে আছে কি অগ্নাশয় থেকে? হ্যালো, স্যার অগ্নাশয় থেকে না স্যার মনে নাই। মনে নাই? আচ্ছা, আমি আরেকটু হেল্প করি, সেটি হলো ডায়াবেটিক্স কে নিয়ন্ত্রণে সাহায্য করে ইনসুলিন। স্যার ইনসুলিন, হ্যাঁ।
আচ্ছা, এই ইনসুলিন হরমোন কিন্তু অগ্নাশয় থেকেই চলে আসে, বাট এটি এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যে এটি যদি কোনো কারণে ব্যাহত হয় অথবা এই ইনসুলিন নিঃসরণ কমে যায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিক্স এর সংখ্যা তৈরি হয়। আসলে প্রত্যেকটা ব্যক্তির দেহেই নির্দিষ্ট পরিমাণে শর্করা জাতীয় খাদ্য হজমের পর তার কিন্তু গ্লুকোজ তৈরি হয়, এটা হবেই। এই গ্লুকোজ তৈরি হওয়া নিয়ে কোনো প্রবলেম না, প্রবলেমটা হলো ওই গ্লুকোজটা ইনসুলিনের প্রভাবে ভেঙে তোমার হলো শক্তি তৈরি করছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখন দেখো আমাদের অগ্নাশয়ের কিন্তু আরো কিছু কিছু বিষয় আছে, যে অগ্নাশয় থেকে নিঃসৃত ট্রিপসিন, এটা হলো তোমার আমিষ জাতীয় খাদ্যকে ভেঙে ফেলে, যেটা আমিষ জাতীয় খাদ্য প্রাথমিক হজম ক্রিয়া শেষে পলিপেপটাইড হয় সেটাকে ভাঙে। লাইপেজ ফ্যাটি অ্যাসিডকে ভেঙে ফেলে, মানে তোমার যেটা ফ্যাটি অ্যাসিডকে ভেঙে অর্থাৎ ফ্যাটকে ভেঙে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। যে স্নেহ জাতীয় পদার্থ ভাঙে। আর অ্যামাইলেজ হলো তোমার শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে তোমার এটি গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে। এছাড়া অম্ল ক্ষারের সমতা রক্ষা, পানির সমতা রক্ষা, দেহের তাপের সমবন্টন, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ের কিছু হরমোন নিঃসরণ সহ নানাবিধ কাজ নিয়ন্ত্রণে কিন্তু এটি অনেক বেশি একটি কার্যকর গ্রন্থি হিসেবে পরিচিত। তো আমরা আন্তিক গ্রন্থির প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা পাকস্থলীর একটি বিশেষ গ্রন্থি নিয়ে দেখবো, সেটি হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি এটি আসলে পাকস্থলীর গিজার্ড পেশির সাথে এটি সংশ্লিষ্ট হয়ে থাকে। এখানে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ এই রসগুলো কিন্তু এখানে থাকে এবং এগুলো পাকস্থলীতে খাদ্য দেওয়ার পরপরই এই রস নিঃসরণ হয়ে খাবারের সাথে কিন্তু মিশে যায়। আর ক্ষুদ্রান্তের প্রাচীরের গাত্রে যে ভিলাই অংশটি থাকে, যার যার এক বছর নাম হলো ভিলাস, এটি আন্তরিক গ্রন্থি থাকে, এখান থেকে নানা রকম রস নিঃসরণ হয়। এই মোটামুটি আমাদের এখানকার বিষয়। এরপরে আমরা খাদ্য পরিপাক প্রক্রিয়া নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা।